হ্যালো ফ্রেন্ডস, নলেজ ফেস্টিভ্যাল ওয়েলকামস ইউ। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বাক্যের গঠনগত পরিবর্তন আনবো কিন্তু অর্থের মৌলিক কোনো পরিবর্তন আনবো না। তো এই ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের মূলত যে পরিবর্তনগুলো আসে সেগুলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এগুলোর মধ্যেই তাদের স্থান অদল বদল হয়। আর এটা করতে গিয়ে শুধুমাত্র কোনো একটা নাউনকে ভার্ব করে দিলাম বা ভার্বকে অ্যাডজেক্টিভ করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অর্থের দিকটা একই রাখতে গেলে বাক্যের অন্যান্য পরিবর্তন আনতে হয় এবং সেটা কিন্তু সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর বুদ্ধি করে তোমাদের আনতে হয় এবং যথেষ্ট ড্রিল না করলে, অনুশীলন না করলে তোমরা কিন্তু করতে পারবে না। তো আজকে এটা আগের দিনও করিয়েছি, আজকেও করাচ্ছি, যদিও অনুশীলন গুলো ভিন্ন, এক্সারসাইজ গুলো ভিন্ন। তো এগুলোকে একটু দেখো এবং দেখবে যে বুঝতে সুবিধা হবে যে কিভাবে এটা করা যায়। তো আজকের আলোচনা থাকছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো এখানে মূলত আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এগুলোর মধ্যে যে পরিবর্তন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের পার্ট 2, অর্থাৎ ইতিমধ্যেই বলেছি যে আগের পর্বেও আমরা এই একই বিষয় নিয়ে আলোচনা করেছি। তা আজ আরো কিছু অনুশীলন আমরা দেখব। দেখো, হি ইজ অলওয়েজ অনেস্ট ইন হিজ ওয়ার্ক। সে সর্বদাই তার কাজে সৎ। এখানে অনেস্ট যেটা, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ রূপে রয়েছে, কিন্তু আমাদের এটা আনতে হবে অ্যাডভার্বে। তো অ্যাডভার্ব, নাউন, অ্যাডভার্ব, ভার্ব মূলত ভার্বকে কোয়ালিফাই করে। আরো একটু বড় করে বললে অ্যাডজেক্টিভ বা সেই বাক্যে ব্যবহৃত অন্য অ্যাডভার্বের গুণাগুণ প্রকাশ করে। আর যদি ডিটেলে বলি তবে নাউন, প্রোনাউন ছাড়া বাক্যের সবকিছুকেই কোয়ালিফাই করতে পারে অ্যাডভার্ব। সেটা অ্যাডভার্বের ক্লাসে শিখবে। তো সাধারণত এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করার একটা প্রবণতা রয়েছে, অনেক ক্ষেত্রে সেটা সফলও হয়। আচ্ছা, সে তার কাজে সর্বদা সৎ, এটাকে আমরা বলতে পারি সে সৎভাবে কাজ করে। হি অলওয়েজ ওয়ার্কস অনেস্টলি। সে সর্বদাই সৎভাবে কাজ করে। সে সর্বদাই সৎভাবে কাজ করে। তো আমরা এখানটায় অনেস্টটাকে পেলাম অনেস্টলি। নেক্সট সেন্টেন্স দেখো, হি ফোর্সড হিজ ওয়ে থ্রু দ্য ক্রাউড। সে বল প্রয়োগ করে তার পথ করেছিল। সে বল প্রয়োগ করে তার পথ করেছিল ভিড়ের মধ্যে দিয়ে। এখানে ফোর্সটা বল প্রয়োগ করেছিল এই অর্থে ব্যবহার রয়েছে, অর্থাৎ ভার্ব রূপে রয়েছে এবং আমাদের ভার্ব থেকে অ্যাডভার্ব করতে হবে বল প্রয়োগের সাথে। তো হি ফোর্সিবলি মেড হিজ ওয়ে। সে বল প্রয়োগের সাথে তার পথটাকে তৈরি করেছিল। এখানে যেটা ভার্ব ছিল, তাই আমাদের একটা বাইরে থেকে ভার্ব আনতে হবে এবং সেই অর্থে আমরা কিন্তু মেডটা আনলাম। আর এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস অনেকগুলো করলে তখন দেখবে যে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। হি ফোর্সিবলি মেড হিজ ওয়ে থ্রু দ্য ক্রাউড। সে বলপূর্বক তার পথ করে নিয়েছিল ভিড়ের মধ্য দিয়ে। তো আমরা এখানে কি করলাম, ফোর্স থেকে ফোর্সিবলি, ফোর্স থেকে ফোর্সিবলি, অর্থাৎ আমরা ভার্ব থেকে অ্যাডভার্বে নিয়ে আসলাম। হি ডিড ইট উইথ ইন্টেনশন। সে এটাকে করেছিল একটা উদ্দেশ্য নিয়ে, একটা অভিপ্রায় নিয়ে। অভিপ্রায়, ইন্টেনশন, অভিপ্রায়, উদ্দেশ্য। এখানে একটা নাউন রূপে রয়েছে ইন্টেনশন, কিন্তু আমাদের করতে হবে অ্যাডভার্বে, নাউন থেকে অ্যাডভার্ব। তো সাধারণত এলবারে যোগ করে আমরা যেমন করি, এক্ষেত্রেও আমরা সফল হব সেভাবে। অর্থাৎ সে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছিল। হি ডিড ইট ইন্টেনশনালি। আর এটাকেই যখন আমাদের নাউন করতে হচ্ছে, হি ডিড ইট উইথ ইন্টেনশন। অর্থাৎ তোমাদের যদি এই অ্যাডভার্ব দেওয়া থাকে এবং নাউন আনতে হয়, তখন কিন্তু উইথ ইন্টেনশনটা আনতে হবে। অর্থাৎ এগুলোকে রিভার্স করলে কিন্তু তোমরা দ্বিতীয় আনসারটা পেয়ে যাচ্ছ, যেটা প্রথম থেকে আমি দ্বিতীয়তে আসছি, তোমরা দ্বিতীয় থেকে প্রথমে যেতে পারো। তো যেটা দাঁড়ালো ইন্টেনশন থেকে আমরা ইন্টেনশনালি পেলাম, উদ্দেশ্য থেকে, অভিপ্রায় থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা পেলাম। The student argued logically. ছেলেটা বালকটি লজিক্যালি, যুক্তিগ্রাহ্য ভাবে তর্ক করেছিল, বিবাদ করেছিল। বিবাদ মানে আর্গু কথার অর্থ হচ্ছে তর্ক করা, কথা কাটাকাটি করা বা যুক্তি রাখা। লজিক্যালি, যুক্তিগ্রাহ্য ভাবে সে যুক্তি রেখেছিল বা তর্ক করেছিল। এটা আর্গুড ভার্বে রয়েছে, এটাকে নাউনে আনতে হবে। এবার এটা নাউন হচ্ছে আর্গুমেন্ট। জানা থাকা চাই আগে থেকে, না জানলে পারবে না। আর্গুমেন্ট, তো এটা যেহেতু ভার্ব রয়েছে তো আমাদের একটা ভার্ব বাইরে থেকে আনতে হবে, আর নয়তো এটাকে তৈরি করবো কি করে। এর আগেও যেমন দেখলাম যে এখানে ফোর্স ছিল, আমরা ভার্ব বাইরে থেকে আনলাম একটা মেড। একটা যুক্তিগ্রাহ্য ভার্ব কিন্তু তোমাকে বাইরে থেকে আনতে হবে। দ্য স্টুডেন্ট স্পোক বা টক উইথ আর্গুমেন্ট লজিক্যালি। মানে
যুক্তিগ্রাহ্যভাবে বালকটি যুক্তি রেখেছিল বা যুক্তিগ্রাহ্য সে কথা বলেছিল। তারপরে দেখো হি ফট ব্রেভলি, সে সাহসিকতার সাহায্যে বা সাহসিকতার সাথে সে যুদ্ধ করেছিল, লড়াই করেছিল। এবার ভার্বকে আমাদের নাউন করতে হবে। ফট সংঘর্ষ করেছিল, লড়েছিল, এর নাউন ফর্ম হচ্ছে ফাইট। তবে কি বলবো, হিজ ফাইট ওয়াজ ব্রেভ। এবার খেয়াল করে দেখো ব্রেভলি যেটা ছিল সেটাকেও আমাদের অ্যাডজেক্টিভ করতে হলো, হিজ ফাইট ওয়াজ ব্রেভ। তার যে ফাইট সংঘর্ষ সেটা ছিল সাহসিকতার পূর্ণ। তো এখানে আমরা ফট থেকে ফাইটে আসলাম, যেটা তোমার যদিও এর যে ভার্ব ফর্ম সেটাও কিন্তু ফাইট, তার পাস্ট ফর্ম এখানে রয়েছে। তো নাউন ফর্ম ভার্ব ফর্ম দুটো কিন্তু একই, শুধুমাত্র এটা পাস্টে আছে বলে ফট হিসাবে দেখাচ্ছে। হি গেভ এ প্রম্পট আনসার, সে একটা তাৎক্ষণিক উত্তর দিয়েছিল। এবার আনসার যেটা, এটা নাউন ফর্মে রয়েছে উত্তর, কিন্তু উত্তর দেওয়া ইংরেজিও কিন্তু আনসার, মানে উত্তর এবং উত্তর দেওয়া দুটোই আনসার। তো এটাকে তোমার নাউন ফর্মে রয়েছে এবং এটাকে ভার্ব ফর্মে আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ ব্যবহারের উপর নির্ভর করবে যে এটা আমরা কিভাবে করছি। এই প্রম্পটটাকেও আমাদের কিন্তু অ্যাডভার্ব করতে হলো, হি আনসার প্রম্পটলি, অর্থাৎ আনসারটা তোমার ভার্ব হিসেবে ব্যবহার হলো। যেহেতু এই ভার্বটা এখানে পাস্টে রয়েছে তাই এটাকে আমাদের পাস্টে নিতে হলো। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি সেন্ট মি ইনভিটেশন, বা তোমরা ইনভিটেশনও বলতে পারো। হি সেন্ট মি ইনভিটেশন ফর লাঞ্চ, সে মধ্যাহ্ন ভোজনের জন্য আমাকে আমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ করেছিল। সে হি সেন্ট মি ইনভিটেশন, সে আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল ফর লাঞ্চ। এবার নাউন থেকে ভার্ব করতে হবে ইনভিটেশন। তো এটার ভার্ব ফর্ম হচ্ছে ইনভাইট। তো এটাকে আমরা ইনভাইট হিসেবে ব্যবহার করব। কি করব, হি ইনভাইটেড মি ফর লাঞ্চ, এখানে সেন্ট রয়েছে, পাস্টে রয়েছে, অতএব এখানটাও কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্মে ব্যবহার করব। হি ইনভাইটেড মি ফর লাঞ্চ, ইনভিটেশনটা হয়ে গেল ইনভাইটেড, এখানে সেন্ট রয়েছে ফার্স্ট, তাই এখানে এটা পাস্টে চলে আসলো। আমাদের 8 নম্বর एग्जांपलটা দেখো, দিস কস্টস, কস্টস দিসটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে এবং এই কস্টস মানে দাম পড়া, কোনো কিছুর দাম লাগা। কত হয়েছে, 12 রুপিস, 12 টাকা পড়েছে, এর দাম 12 টাকা পড়েছে। এই কস্টটাই কিন্তু তোমার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং এই ভার্বটাকে আমাদের নাউন করতে হবে। তো কস্টের নাউন ফর্মও কিন্তু কস্টই, কিন্তু সেটাকে ব্যবহারের উপর আমাদের নির্ভর করতে হবে। দ্য কস্ট অফ দিস ইজ 12 রুপিস। দ্য কস্ট অফ দিস, দেখো এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এর আগে আর্টিকেল ব্যবহার করে দেওয়া হয়েছে। দ্য কস্ট অফ দিস, এটার মূল্য হলো 12 টাকা। অর্থাৎ এখানে কস্টটাকে আমরা ভার্ব থেকে নাউন হিসাবে ব্যবহার করে দিলাম। তো এই যে এক্সাম্পল যেগুলো রয়েছে, এক্সাম্পল গুলোকে তোমরা একটু রিপিটেডলি স্টাডি করো এবং এরকম আরো অনেক ড্রিল অর্থাৎ যে অনুশীলন সেগুলো তোমরা করো, দেখবে যে এটা নিয়ে কোনো অসুবিধা থাকবে না। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।